উনি ভাই বলেছিলেন বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস ৭৮ সাল থেকে শুরু হয়েছিল। তখন বাংলাদেশের বয়স মুক্তিযুদ্ধের পরে কয় বছর? ৭-৮ বছরের মাথায় যদি মিয়ানমারকে চোখ রাঙানি দিয়ে রোহিঙ্গাদেরকে ফেরত দিতে পারে, আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫২ বছর। অর্থনৈতিক, সামাজিক, সামরিক শক্তি, আন্তর্জাতিক প্রভাব, লবিং অনেক দূর আমরা এগিয়েছি। তাহলে তারপরে শেখ হাসিনা কেন পাচ্ছে না? চীন এবং ভারত তো এই সরকারকে ক্ষমতায় রেখেছে। একজন টাকা দিচ্ছে, আরেকজন নির্বাচন করার জন্য সমস্ত ইঞ্জিনিয়ারিং এর কলা কৌশল দিচ্ছে। তারা কেন বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানের পাশে দাঁড়াচ্ছে না? দেখেছেন, জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত আলোচনার টেবিলে কখনোই চীন এবং আপনার ভারত রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। বিপরীত দিকে যদি যাদেরকে গালি দিচ্ছে, হুমকি দিচ্ছে, যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা বলি, যুক্তরাষ্ট্র মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে রোহিঙ্গাদের পেছনে, এখনো করছে, সহযোগিতা করছে। ওই আমাদের টপ রেটেড বন্ধুরা করছে না। গতকাল কি সম্ভবত শেয়ারবিজ পত্রিকা একটা নিউজ করেছে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে গত ৫২ বছরে কারা কতটুকু সহযোগিতা করেছে। টপ 10-এর মধ্যে ভারতের তালিকা নাই। তারা আমাদেরকে কি ফাইন্যান্সিয়ালি সহযোগিতা করবে? তাদের ইকোনমিক কন্ডিশন আছে সেরকমের। এখনো আপনার মলমূত্র ত্যাগ করে খোলা আকাশের নিচে। ভারতের তো অনেক রাজ্য এখন অনেক পিছিয়ে আছে। আমাদের একজন বন্ধু বলছিল যে আমি কলকাতায় গেছি, দেখেছি মাছের টুকরা বিক্রি হয়, মুরগির 2-3 পিস বিক্রি হয়। এটা তাদের বৈশিষ্ট্য, তাদের স্টাইল বলতে পারেন, তাদের কালচার। কিন্তু আমাদের দেশে এরকম ছিল না। আজকে ভারত সেই কালচার আমাদেরকেও চাপিয়ে দিয়েছে, ধ্বংস করে আমাদের অর্থনীতি। এখন যাত্রাবাড়ি, কারণ বাজার মুরগির নখ বিক্রি হয়, মাছের কাটা বিক্রি হয়। কারণ বাংলাদেশ যদি অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক সূচকে এগিয়ে যায়, ভারতের অঙ্গরাজ্য ধরেন আমাদের যে 7 সিস্টার্স থেকে এই পার্ট, অনেকের তো তখন আকাঙ্ক্ষা তৈরি হবে যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরে তার অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে। তখন ওইখানে স্বাধীনতা আন্দোলন জোরদার হবে। যেই কারণে ভারত কখনোই চাবে না বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে, কখনোই তারা চাবে না। সে কারণেই তারা আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত সরকারকে ক্ষমতায় রেখে একটা লুটেরা, মাফিয়া, বাকশালী গোষ্ঠীকে ক্ষমতায় রেখেছে, সমর্থন দিচ্ছে এবং সমর্থন দিবে। তাহলে আমাদের কি করাবে? আপনারা অনেক বক্তব্য বলেছে যে 90-এর দশকে তো স্লোগান ছিল যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। সেই 90-এর দশকে এই স্লোগান দিতে পারলে আজকে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। দিল্লি না ঢাকা, এই স্লোগান রাজপথে তোলাটা। যে কারণে আমরা বলেছি যে আজকে এই দিল্লির দাসত্ব করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। পাকিস্তান একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশ ছিল। 1947 সালে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তো তারপরে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলের মানুষ হয়ে আমরা পাকিস্তান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য আমরা লড়াই করেছি, স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবার জন্য। এখানে ধর্ম কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় নাই। সুতরাং ওই হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপিয়ে দেওয়া দাসত্ব আওয়ামী লীগ করতে পারে, সরকার করতে পারে। সরকারের যারা 5 রয়েছে আমাদের প্রশাসনে, সাংবাদিকতায়, আমাদের শিক্ষকতায়, তারা গোলামি করতে পারে, জনগণ গোলামি করবে না। যেখানে আমরা বলেছি যে এখন মালদ্বীপের মতো ছোট্ট দ্বীপ রাষ্ট্র মোহাম্মদ মুইজ্জু যখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করতে পারে, ভারতকে যখন বলতে পারে যে আমরা ছোট হতে পারি, ধমক দেওয়ার অধিকার তোমাদেরকে দেই নাই। আজকে আমাদেরকে পরিষ্কার ভাবে বলতে হবে যে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চলবে না। কোন ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকবে না, কোন কাপড়ের শোরুম থাকবে না, কোন প্রতিষ্ঠান থাকবে না। বাংলাদেশে কোন ইন্ডিয়ান আধিপত্য চলবে না। যদি আমরা সেটা করতে পারি, আমরা ভারতের পেটে টান পড়াতে পারবো। বাংলাদেশ থেকে ভারত আমরা বেচি, সহজ ভাষায় বললে আপনার 1 থেকে 1,500 কোটি টাকার পণ্য, প্রোডাক্ট। আর ভারত থেকে আমরা কিনি 15 থেকে 16,000 কোটি টাকার প্রোডাক্ট। তাহলে ভারত আমাদের কত লাভ করতেছে? ওই যে পেঁয়াজ দেয়, কেন ভাই পেঁয়াজের জন্য আমরা ভারতের উপরে ডিপেন্ডেন্ট হবো? আমার দেশে কি পেঁয়াজ হয় না? আমার দেশে কি আলু হয় না?
আমাদের দেশে কি কাঁচামরিচ হয় না? দুঃখজনক যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে তিনি সিরিয়াস ইস্যুকে হাস্যকর বস্তুতে পরিণত করছেন। যে তিনি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতে বলেন, কাঁচামরিচ শুকিয়ে রাখতে বলেন। এই যে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের রেসিপি শুনতে হয়, তাহলে তিনি রান্নার একটা টেলিভিশনে রেসিপির অনুষ্ঠান করুন প্রত্যেক সপ্তাহে, যে প্রধানমন্ত্রীর শিরোনাম হবে রেসিপি, ওইটা মানুষ বিনোদন হিসেবে নিবে, দেখবে, মজা করবে। কিন্তু রাষ্ট্র স্টেটসম্যান হয়তো এই সমস্ত ফানি কাজকর্ম কথাবার্তা জাতির সিরিয়াস ইস্যুতে করা যায় না, কিন্তু তারা সেটা করছেন, কারণ তাদের সেই সেন্সটা নাই। প্রায় প্রায় আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে এগুলো শুনে, যে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের যদি হিংসাত্মক, এদের বিদ্বেষপূর্ণ মন্তব্য আমরা শুনি। জিয়াউর রহমান কিন্দিরকে বলছে না, 400 টাকার কোন মেজরের ভূতে দেশ স্বাধীন হয় নাই। এই যে একটা রাজনীতিবিদ সর্বোচ্চ প্রধান জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারে। বিএনপিকে প্রায় প্রায় ইন্ডিকেট করে বলা হয়ে থাকে না যে ক্যান্টনমেন্ট থেকে গড়ে উঠেছে। ক্যান্টনমেন্টে যারা থাকে তারা কি মানুষ না? তারা আমাদের দেশের মানুষ না? তাই দেশের সন্তান না? তাদেরকে তো আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করি, তাদের উপরেই তো আমরা নির্ভরশীল হয়ে থাকি। যখন 2001 সালে এক ভাই উল্লেখ করেছেন, কুড়িগ্রামের মানুষ, সেই বড়াইবাড়ি সীমান্তে যখন আমাদের তৎকালীন বিডিআর আজকের বিজেপি যে উপযুক্ত জবাব দিয়েছিল, সহায় দিয়েছে একেবারে। আর আজকে আমার বিজেপির বুকে গুলি চালায়, তারা বন্দুক উঁচা করতে পারে না, কারণ তাদের হাতে রশি পরিয়ে দিয়েছে। ভারতের বিরুদ্ধে বন্দুক উঁচু করা যাবে না। আর এই বিজেপি কি করে 7 জানুয়ারিকে দেখেছেন, মাফিয়াদের মতো ঢাকায় হুইসেল বাজিয়ে টহল দিয়ে বেরিয়েছে বিএনপি জামাত গণ অধিকার বিরোধী দলকে পিটানোর জন্য, সাইজ করার জন্য। এই জন্য গতকালকেও বলেছিলাম, যদি তোমাদের সহকর্মীদেরকে রক্ষা করতে না পারো, ঢাকা শহরে বউয়ের চুরি করে করো চাকরি চাইরা, তোমাদের চাকরি করার অধিকার নাই। যদি সীমান্ত সুরক্ষা দিতে না পারো, লাশের বদলে যদি সীমান্তে পাল্টা লাশ ফেলাতে না পারো, তোমাদের চাকরি করার অধিকার নাই। তোমার কাপুরুষ হিসেবে বিবেচিত হবে। যদি একটা লাশ পড়ে পাল্টা লাশ ফেলো, তোমাদেরকে জাতি বাহাবা দেবে, তোমাদের পাশে জাতি থাকবে। আওয়ামী লীগ না থাকলেও তারা আওয়ামী লীগ থাকবে না। সেই ঘটনা তো আপনার মনে আছে, মেজর জেনারেল ফজলুর রহমানকে সেই 16 জন বিএসএফ হত্যা শিকার হয়েছিল, এই কারণে তাকে আর্মিতে নিয়ে এসেছিল, বাধ্যতামূলক ভাবে অবসরও দিয়েছিল। কারণ তুমি কেন ভারতের লোক মারলা? আমরা তো ভারতকে মারতে পারবো না। এই নতজানু পররাষ্ট্রনীতি, এই গোলামদেরকে তো ভারত ক্ষমতায় রাখবেই। যে কারণে আজকে বাংলাদেশের বিচার বিভাগ, পুলিশ বলেন, সামরিক বাহিনী বলেন, একটা প্রতিষ্ঠান দেখান যে প্রতিষ্ঠানটির প্রতি আপনি আস্থা রাখবেন, একটা জায়গা নাই। খুব আশ্চর্য হয়েছে যে আমাদের আমলারা, সচিব, জুডিশিয়ারির কর্মকর্তারা ভারতে প্রশিক্ষণ নেয়। তারা কি প্রশিক্ষণ নেবে? তাজ্জব বিষয় তো। ভারতটা কি প্রশিক্ষণ দেবে? ভারতের আগের পলিসি একটা শোভনীয় পলিসি ছিল কিছুটা, কিন্তু এখন যে ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী যে দল, তাদের মধ্যে তো মানবিকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সার্বজনীন মূল্যবোধ কোনো কিছুই নাই। 1500 শতকের আমরা বাবরি মসজিদকে তারা পৈশাচিক উল্লাস করে ধ্বংস করে সেখানে রাম মন্দির উদ্বোধন করে। আবার আপনার শুনেছেন বারাণসীতে কিছুটা আগেই হয়েছে যে জ্ঞানবাপী মসজিদ, সেইখানে নাকি পানির ফোয়ারা, কানার ঘরের কানারা, সেটাকে বলেছে নাকি শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গেছে। তাই সেই মসজিদ আবার ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতিবেদন দিয়েছে যে হ্যাঁ এখানে আপনার মন্দির ছিল, তার মানে ওইটাও ভাঙা হবে। এইভাবে ভারত জুড়ে একটা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প এবং ভারতে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে। তার রেশ কিন্তু এই দেশে এসে পড়বে এবং শেখ হাসিনা আওয়ামী লীগ খেলবে। এক ভাই বলেছেন না, হয়তো না প্রেজেন্টেশনটা ঠিক ছিল না। কারণ আমার তো অনেক বন্ধু আপনাদের গ্রামগঞ্জ আছে, হিন্দু ধর্মের, যারা ওই কিছু সুবিধাবাদী লোক, কোন ধরেন সরকারি দাওয়াত পায় বঙ্গভবনে, গণভবনে, এনজিও চালায়, তারা অন্ধভাবে আওয়ামী লীগ করে। বাট এছাড়া সব হিন্দুরা আওয়ামী লীগ করে না। বিএনপিতেই তো অনেক, তো গৈশ্বরদার মতো, এই যে ইয়ং মহিলাদের মতো, নিপুণ রায় চৌধুরীর মতো একটা রাজপথের মহিলা নেত্রী বিএনপিতে দেখাতে পারবে না। পাপিয়াপা ছিল, নিপুণ রায় চৌধুরী আছে,
এই রকমের বাংলাদেশি জাতীয়তাবাদে অনেক অন্য ধর্মের ভাই বন্ধুরা আমাদের কাছে। তো আমরা আজকে বলছিলাম যে এখানে সামনের যে পরিস্থিতি, ওই যে কুমিল্লাতে যে মূর্তির ইসে আপনার কোরআন রেখেছিল, এটা একটা নাটক ঘটনা ছিল, সাধারণ নাটক ছিল উস্কাই দেওয়ার জন্য। তো এইখানে ঘটনা ঘটবে, এখানে শেখ হাসিনা টিগার খেলে পশ্চিমাদেরকে বোঝাবে। যেমনি ভাবে একটা পুরানো ভিডিও ভাইরাল করেছে আমাদের গোয়েন্দা সংস্থারা, হাসি পায় যে একটা গোয়েন্দা সংস্থা এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায়, বিভ্রান্তি ছড়ায়, আওয়ামী লীগের পক্ষে নগ্ন দালালি করে। ব্লিংকেন যখন ডেপুটি আপনার সেক্রেটারি ছিল, তখন 2015 সালে তিনি সাউথ এশিয়া ভিজিট করে তাদের যে কমিটি থাকে সেই কমিটিতে একটা প্রতিবেদন দিয়েছিলেন। সেখানে তিনি প্রসঙ্গক্রমে বলেছিলেন বাংলাদেশে আইএস এর ঝুঁকি রয়েছে, আমরা এটা ইন্ডিয়ার সাথে আলাপ করেছি এবং বাংলাদেশ সরকারও বলেছে তারা এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে। পুরানো ভিডিও এবং অপোজিশনের অ্যালায়েন্সের কিছু এটার সাথে সংশ্লিষ্টতার কথা গভর্নমেন্ট বলছে, মানে শেখ হাসিনা সরকার বলছিল। এটা 15 সালের ফেব্রুয়ারিতে কিন্তু ছিল। ওইটাকে এখন ছেড়ে ছেড়ে আপনার বিএনপির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তুলছে, তাদের বিরুদ্ধে এই আইএস সংশ্লিষ্ট অভিযোগ তুলছে। সেইটা ভুয়া এবং সরকারের এখানকার যে অভিজিৎ হত্যা থেকে শুরু করে জঙ্গি নাটকগুলো, এগুলো যে গভর্নমেন্ট প্যাট্রোনাইজকৃত ইন্ডিয়ান স্ক্রিপ্টেড, এইটা আজকে পুরো পশ্চিমা দেশগুলোর সামনে পরিষ্কার। যে কারণেই কিন্তু তারা বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য একটা শক্ত অবস্থান নিয়েছিল, এখনো আছে। এখন আমি এটার একটা কথা বলতে চাই যে আমাদের রাজনৈতিক সহকর্মীরা বন্ধুরা অনেকে দেখালে, ভাই আমেরিকা কি স্যাংশন ট্যাংশন দিবে কিছু, ওরা 2-3 মাসে কিছু হবে? দেখেন, সমস্যাটা হচ্ছে এই দেশের মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশের আইন আদালত বিচার ব্যবস্থা বলে কিছু নাই। বিরোধী দলের নেতা কর্মীদেরকে জার্মানিতে নাৎসিরা যেমনি ভাবে নির্যাতন নিপীড়ন করেছিল, ইসরায়েলের বর্বর ইহুদি বাহিনী যেমনি ভাবে নিরীহ ফিলিস্তিনিদের সাথে যা করছে, সেই বর্বরতাকেও ছাড়িয়ে গেছে শেখ হাসিনার আজকের এই নব্য বাকশালীরা। আমাদের ছাত্র নেতা একজন ইয়ামিন জেলখানায় থেকে কোর্টে তোলার সময় বলছে, ভাই আমাকে একটা 10 ফিট বাই 10 ফিট রুমে রেখেছে, কন্ডেম ছেলে, আমি মারা যাব মানসিক যন্ত্রণায়। মুখ চেপে ধরছে পুলিশ, কথা বলা যাবে না। তা আমরা একজনের কথা শুনতে পেরেছি, আজকে এই যে বিরোধী দলের 30,000 নেতা কর্মী যারা জেলে আছে, প্রত্যেকের সাথে এই পৈশাচিক ব্যবহার করা হচ্ছে। আমাদের কথা পরিষ্কার, জেল কারাবন্দী ভাইদেরকে বলবো, জেলখানায় থেকে কারা এই পৈশাচিকতার মদত দিচ্ছে ওদেরকে চিহ্নিত করুন, ওদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ হতে হবে। যেমনি ভাবে ওবায়দুল স্যার বলেছিলেন, যেমন কুকুর তেমন মুগুর দিয়ে শুরু করতে হয়। যেসব পুলিশ কর্মকর্তা সরকারি অফিসাররা বেপরোয়া, ওদেরকেও চিহ্নিত করুন। 2-4টাকে সাইজ না করলে এই আন্দোলনে জেতা যাবে না। আমাদের আন্দোলনের ব্যর্থতা নাই, আমরা ব্যর্থ হইনি। আমাদের কিছু কৌশলের ল্যাকিং ছিল, আমরা আত্মসমালোচনা করে আলাপ আলোচনা করে আন্দোলনকে দলগুলো আমরা ফাইন্ড আউট করেছি। আমাদের কোঅর্ডিনেশনের গ্যাপ ছিল, আমাদের অ্যাকশন প্ল্যানের ঘাটতি ছিল। সেটাকে আমরা আবার পরিশুদ্ধ করে সুন্দর করে প্ল্যান করে আন্দোলন চলছে, আন্দোলন আবার চলবে। 28 অক্টোবর এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমি দায়িত্বশীল নেতৃবৃন্দ মান্না ভাই আছেন, সিদ্ধান্ত মেকিং এর জায়গায় তো তারা আছেন, থাকবেন। আমি একটা ক্ষুদ্র পাঠ ছিলাম, ভবিষ্যতের জন্য যেন আমাদের এটা মাথায় থাকে, সেই জন্য আমার এই কথাটা বলা। ধরেন 28 তারিখ যদি বিএনপির ওই মঞ্চ থেকে ঘোষণা আসতো যে এই ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে, অতীতেও নিয়েছে, আজকেও নিয়েছে, এই লড়াই আমাদের বাঁচার লড়াই। যে যেখানে আছেন আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলেন। চিত্রটা কি হতো ঢাকা শহরে, চিত্রটা কি হতো, পাশেই ছিল মন্ত্রীপাড়া, চিরঙ্কার মতো বিড়ালের মতো রশি পরিয়ে ঘোরাতো আজকে এই আন্দোলনকারী জনতা। সেদিন যে জনতার স্রোত ছিল, পুরো ঢাকা না পুরো বাংলাদেশের পরিস্থিতি অন্যরকমের হয়ে যেত। কথাটা খুব আক্ষেপ থেকে বললাম, কারণ আমি মতামত দেওয়ার জায়গা আছি, সিদ্ধান্ত নেওয়ার এবং দেওয়ার জায়গা আসলে নাই। যে কারণে এখানে লিডার আছেন, মূল লিডারদের কিছু বক্তব্য যাক, এই কারণে কথাটি বললাম। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই যে আওয়ামী লীগের জনসমর্থন নাই, জনবিচ্ছিন্ন, এইটা আপনারা দেখেছেন।
কাজে এখন আমরা যদি সঠিক প্ল্যান পরিকল্পনার রাস্তায় নামি, আমরা জনগণকে পাবো। তবে একটা বিষয় আপনার তো পরিষ্কার যে কখনোই গণ অভ্যুত্থান কিংবা জনগণ প্রতিদিন রাজপথে থাকে না। জনগণ একটা ক্লাইম্যাক্সের পার্ট হয়। আন্দোলন যখন পিকে ওঠে জনগণ সেই সময় মাঠে আসে, কিন্তু এটাকে টেনে নিতে হয়, গল্পের আকারে তৈরি করতে হয় রাজনৈতিক দলগুলোকে। সেটা আলাপ আলোচনা হচ্ছে আমাদের রাজনৈতিক কর্মীদেরকে এই গল্প লিখে যেতে হবে, এর বিকল্প কিছু নাই। কাজে আপনারা হতাশ হবেন না, হতাশার কোনো কারণ নাই। সবাইকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। এবং বিএনপি যেহেতু বড় দল, বিএনপিকে আমি বলবো, বিএনপির নেতৃত্ব খোকন ভাই একজন আইনজীবী, এই কারণে সারা দেশের, আমি আগেও বলেছিলাম, এই আন্দোলনে কারাবন্দী নেতাদের আইনি সহায়তা, তাদের আইনি খরচ দেওয়া, আহত নেতা কর্মীদের চিকিৎসার জন্য একটা সুস্পষ্ট সেল থাকা দরকার ছিল। আমাদের মতো ছোট দলগুলোর আসলে যখন 50 জন 80 জন নেতা কর্মী ভিতরে চলে দেয়, 5,000 টাকা করে মাসে তার জেলখানা দিলে আপনার কয় টাকা লাগে? আমাদের একটা ছেলে চোখ গেছে, বাম চোখ গেছে, ওর চোখকে আমি ফেরত দিতে পারবো? ওরে 10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করার সক্ষমতা আমার নাই। যারা আন্দোলন করছেন, নেতৃত্বের দায়িত্ব, একটা মানুষ যখন এভাবে চিরতরে পঙ্গু হয়ে গেছে, তাকে একটু সহযোগিতা করা। সরি, এটা শুধু আমি একটা কথা বললাম, বিএনপির নেতা কর্মীরা তো সবচেয়ে বেশি ভুক্তভোগী, ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। কাজে এই বিষয়গুলো একটু সবাই আর সম্মিলিত আন্দোলনের পাশাপাশি এটাও বিবেচনা করবেন। এই কথা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। একটু বেশি বলে দেবো।